প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার গুরুত্ব বাড়াতে বড় সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। চতুর্থ শ্রেণী থেকে স্পোর্টস সাবজেক্টে পাশ না করলে মিলবে না প্রমোশন, জানালেন আমিনুল হক। ৩ মের মিটিং থেকেই জানা যাবে বিসিবি নির্বাচনের তারিখ। পদত্যাগ না করেই ভোটে অংশ নিতে চান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। দেশে আসতে উন্মুখ হয়ে আছেন সাকিব, ফিরতে চান এবছরই। কথা বলবেন তামিমের সঙ্গে, জানালেন ভারতীয় গণমাধ্যমে। ক্রিকেটীয় সাহায্যের জন্য উন্মুক্ত বিসিবির দ্বার। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার গুরুত্ব বাড়াতে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চতুর্থ শ্রেণী থেকে শুধু বাধ্যতামূলক নয়, অন্যান্য সাবজেক্টের মতো খেলাধুলা বিষয়ে পাশ না করলে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন না বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে অ্যাডহক কমিটি থাকা ক্রীড়া ফেডারেশনগুলোর অচলাবস্থা কাটাতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একজন ক্রীড়াবিদই বোঝেন ক্রীড়ার গুরুত্ব কতটুকু। দেশের খেলাধুলার ক্যাপ্টেন আমিনুল হক তেমনই একজন। কঠিন চ্যালেঞ্জ, তারপরেও একের পর এক দারুণ সিদ্ধান্ত। দায়িত্ব পাওয়ার 2 মাসে কখনো পরিত্যক্ত মাঠ, কখনো জেলা বিভাগের স্টেডিয়াম পরিদর্শন, ক্রীড়া কার্ড বিতরণ এক যুগান্তকারী সিদ্ধান্ত। ছোট ছোট ডিসিপ্লিন নিয়েও সিরিয়াস ক্রীড়া অভিভাবক এদিন হাজির হন অনূর্ধ্ব 10 হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনে। ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। ক্রীড়া প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তাকে ছুঁয়ে দেখার সুযোগটা হাতছাড়া করেননি খুদে হ্যান্ডবল খেলোয়াড়রা। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছেন আমিনুল হক। কদিন আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা বলেছেন। এবার জানালেন আরও একটি সিদ্ধান্তের কথা। খেলাধুলাকে চতুর্থ শ্রেণী থেকে যখন বাধ্যতামূলক করা হবে, এটি শুধু কোনো অপশনাল কোনো সাবজেক্ট না, এখানে পাস ফেল এবং উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। কারণ আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, পাশাপাশি খেলার মাঠে এসেও খেলাধুলার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাস করতে হবে। দায়িত্ব নেয়ার পর বিশ্রামের খুব একটা সুযোগ নেই আমিনুলের। একই দিনে রাগবি খেলার উদ্বোধনেও অংশ নেন প্রতিমন্ত্রী। দেশের কম পরিচিত হলেও এই খেলাকেও এগিয়ে নিতে চান তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির অধীনে থাকা ফেডারেশনগুলোর অচল অবস্থা কাটাতে দ্রুতই ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। আমরা সকল খেলাকে আমরা সমান দৃষ্টিতে দেখতে চাই। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে বাংলাদেশের প্রায় আমাদের 51টি ফেডারেশন রয়েছে। এর ভিতরে হয়তো বা বেশ কিছু ফেডারেশন এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তাদের হয়তো বা কোনো কার্যকারিতা নাই বা তাদের কর্মপরিকল্পনা নাই, তারা আবার চেষ্টা করছেন। বাট যারা অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এই ফেডারেশনগুলোর নির্বাচন বেশ চ্যালেঞ্জই ফেলবে ক্রীড়া মন্ত্রণালয়কে। এছাড়া জেলা বিভাগ ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়েও জটিল পরিস্থিতির সম্মুখীন মন্ত্রণালয়। স্থানীয় ক্রীড়া সংস্থায় এখনো গঠিত হয়নি অ্যাডহক কমিটি। বিসিবি নির্বাচনের বাকি 1 মাসের কিছু বেশি। তার আগে স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন দিতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। গঠনতন্ত্র মেনেই বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। আপাতত পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। 3 মে বোর্ড সভার পরই ঘোষণা করা হবে বিসিবি নির্বাচনের দিনক্ষণ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসতে যাচ্ছে অত্যাধুনিক শেড। বিদ্যুৎ খরচ কমাতে সোলার সিস্টেমের আওতায় আসতে যাচ্ছে গোটা স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, বর্তমান পরিস্থিতিতে শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়রাও একই অবস্থায় আছেন বলে মনে করছেন বিসিবি সভাপতি। তামিম ইকবালের ছোঁয়ায় ইতিবাচক পরিবর্তন ক্রিকেট বোর্ডে। সমর্থকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম 2 সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ না দেয়ায় পড়তে হয়েছিল সমালোচনার মুখে। এদিন অবশ্য নিয়েছেন প্রশ্ন, জবাব দিয়েছেন নানা বিষয়ে। নতুন 2টি বড় উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। রোদের মাঝে দর্শকদের খেলা দেখতে সুবিধায় বসানো হচ্ছে 27,000 স্কয়ার ফিটের শেড। বিদ্যুৎ সুবিধার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সোলার প্যানেলের আওতায় আনা হবে শেরেবাংলা স্টেডিয়াম। স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে।
আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়। দেশের ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তামিম ইকবালের আরেক মাস্টার স্ট্রোক। ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের আদলে এনসিএল চলাকালীন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। কাউন্টি ক্রিকেটের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3-ডে ম্যাচগুলো। ইট ওয়ন্ট বি আ 4-ডে ম্যাচ, এটা হবে 3-ডে ম্যাচগুলো। গেল কদিন ধরে গুঞ্জন পদত্যাগ করতে পারেন তামিম ইকবাল। আসন্ন নির্বাচনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে সাবেক অধিনায়ক উড়িয়ে দিলেন পদত্যাগের গুঞ্জন। নিয়ম মেনে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা আবারও জানালেন বোর্ড প্রধান। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে এই ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগাবো। তামিম ইকবাল সভাপতি হওয়ার পর থেকে নতুন করে আলোচনায় সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টি। সম্প্রতি গণমাধ্যমেও বক্তব্য দিয়েছেন টাইগার অলরাউন্ডার। তামিম অবশ্য শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়দের অবস্থাও মনে করিয়ে দিলেন। বার্তা দিলেন সাকিবের দেশে ফেরা নিয়েও। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি, মুর্তজা, নাইমুর রহমান, দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম। টিভি রাইটস সহ বেশ কিছু ইস্যুতে বিসিবিতে শোনা যায় সিন্ডিকেটের গুঞ্জন। এসব বিষয়ে কঠোর অবস্থানে তামিম, শুধুমাত্র বিসিবির সুবিধাই দেখবেন বোর্ড প্রধান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবির 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 আইনজীবী এই রিট দায়ের করেন। গত 7 এপ্রিল বিসিবির 3 মাস মেয়াদে নতুন একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও আছেন আরও 10 সদস্য। সে সময় এনএসসি জানায় তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। তারিখে এটি একটি ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করা হয়েছে, কারণ নির্বাচিত কমিটি, একটা নির্বাচিত সরকার, আর যেহেতু একটা বিধিবদ্ধ সংস্থা, সেইখানে এইরকম একটি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করার আইনগত সাংবিধানিকভাবে এটা ন্যাচারাল জাস্টিসকে ভাঙা হয়েছে বা ভায়োলেশন করা হয়েছে। দেশে ফিরতে তর সইছে না সাকিব আল হাসানের। শিগগিরই কথা বলবেন সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি প্রধান তামিম ইকবালের সঙ্গে। এ বছরই দেশে ফেরার লক্ষ্য সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। ভারতে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাকিব নিজেই। সাবেক অধিনায়ক এখনও আশায় আছেন দেশের মাটিতে লাল সবুজ জার্সি গায়ে দিয়েই ইতি টানবেন ক্যারিয়ারের। আইপিএলে মোস্তাফিজ ইস্যুও ভালোভাবে সামলানো যেত বলে মন্তব্য করেছেন সাকিব। লাল সবুজ জার্সির কিংবদন্তি সাকিব আল হাসান 1 দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে রাজত্ব করেছেন মিস্টার 75। কিন্তু নিয়তির পরিহাসে তিনি আজ দেশের ক্রিকেটে ব্রাত্য। 2 দশকের ক্যারিয়ারে আছে অসংখ্য অর্জন। টেস্ট, ওয়ানডে আর টি-20 ক্রিকেটের 3 সংস্করণে একই সময়ে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি আজও শুধু তার দখলে। কিন্তু সাকিবের মাঠের সব অর্জন ফিকে হয়ে আসছে রাজনীতির জটিল মারপ্যাচে। 2024 সালের অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশান্তরী সাকিব। গেল 20 মাসে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিবের দেশে ফেরা নিয়ে করে স্টান্টবাজি, কিন্তু এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে সাকিব আবারও জানিয়েছেন দেশে ফেরার আকুতি। সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ডের দায়িত্বে। শিগগিরই তার সঙ্গে কথা হবে বলেও জানান সাকিব। এবছরই ফিরতে চান দেশে।
আমি আশাবাদী এবছরের শেষ নাগাদ সব ঠিক হয়ে যাবে। আপাতত ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন একটাই, সেটা কত দ্রুত সম্ভব। আমি বিশ্বাস করি এবছরের শেষ নাগাদ ফিরতে পারবো। ঠিক কিভাবে কি হবে জানি না, তবে আমি আশাবাদী। তামিমের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কথা হতে পারে এবং তখন আমরা সমাধান বের করার চেষ্টা করতে পারি। তবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বলা আমার জন্য কঠিন। মোস্তাফিজ ইস্যুতে সম্প্রতি মুখোমুখি অবস্থানে চলে যায় বিসিসিআই ও বিসিবি। জল গড়ায় বহুদূর, বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। সাকিবের মতে পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আইপিএল বিসিসিআই এর একটা ঘরোয়া টুর্নামেন্ট। তারা কাকে নেবে বা বাদ দেবে তা একান্তই তাদের বিষয়। তবে আমার মনে হয় মোস্তাফিজের বিষয়টা আরো ভালোভাবে সামলানো যেত, বিশেষ করে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগুলো নতুন কিছু নয়, আমার নিজেরও এমন অভিজ্ঞতা আছে। বাংলাদেশ দলে ফেরার বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেই স্বীকার করেছেন সাকিব। তবে এখনও তিনি আশায় বুক বেঁধে আছেন দেশে ফিরে আবারও গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে সমন্বিত আধুনিক এবং পেশাদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আনসার ভিডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, যার আওতায় এখন থেকে দেশের 10টি স্টেডিয়ামের নিরাপত্তা দেবে 379 জন আনসার সদস্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব। বিসিবির পক্ষ থেকে ছিলেন অ্যাডহক কমিটির সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এ সময় জানানো হয়, দেশের 3টি স্টেডিয়ামের নিরাপত্তায় বর্তমানে 107 জন আনসার সদস্য মোতায়েন করা আছে। আর এই চুক্তির অধীনে বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনায় আরও 272 জন আনসার সদস্য মোতায়েন করা হবে। নিরাপত্তা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, শুধু খেলা সংক্রান্ত নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও। আমরা চাবো যে যখনই কোনো দর্শক স্টেডিয়ামে আসুক তারা যাতে নিরাপদ বোধ করে। আমরা চাই যে আমাদের বিসিবির সাথে যারা সংক্রান্ত স্টাফ এবং খেলোয়াড়, কোচিং স্টাফ, তাছাড়া আমাদের যারা দর্শকবৃন্দ আছে তারা যাতে সকলেই যখন খেলা দেখতে যায় এবং স্টেডিয়ামের আশেপাশেও যখন থাকে তারা যাতে নিরাপদ বোধ করে। এই বিষয় নিয়ে আমরা বাংলাদেশ আনসার বাহিনী হস্তক্ষেপ কামনা করব এবং আমরা আশাবাদী যে আপনারা সকলে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবেন। বাবার সঙ্গে কোনো আলোচনা করে নয়, নিজের সিদ্ধান্তেই বিসিবির অ্যাডহক কমিটিতে যুক্ত হয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু। দেশের ক্রিকেটের জন্য কাজ করতেই বোর্ডে আসা বলে জানিয়েছেন এই ক্লাব সংগঠক। আপাতত একটা সুষ্ঠু নির্বাচন ও ক্রিকেটের প্রতি দর্শকদের আস্থা ফিরিয়ে আনাতেই গুরুত্ব দিচ্ছে বোর্ড। ক্রিকেটারদের ওয়েলফেয়ারেও বাড়তি নজর থাকছে তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটির। রাতের ভোট আয়োজন করে বিতর্কিতভাবে ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসা আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ দায়িত্ব দেয় তামিম ইকবালকে। 11 সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নিতেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকার পরও বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলেও কটাক্ষ করে একটা পক্ষ। তবে সেসব নেতিবাচক মন্তব্য গায়ে না মেখে কাজ করে যাচ্ছে বর্তমান কমিটি। আর বিসিবি বোর্ড মেম্বার অ্যাডহক কমিটির অন্যতম সদস্য ক্লাব সংগঠক ইসরাফিল খসরু। বাবা বিএনপি নেতা ও সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাবার পরামর্শ নয়, বোর্ডে এসেছেন নিজের সিদ্ধান্তেই, জানিয়েছেন তার লক্ষ্যের কথা। এই বিষয়টা নিয়ে আমার বাবার সাথে কখনো সেরকম কথা হয়নি। এবার মূলত আমার নিজের ডিসিশন, কারণ আমার মনে হয়েছে যে এখানে কিছু কাজ করার সুযোগ আছে পজিটিভলি। অ্যান্ড আফটার অল ইটস অ্যাডহক কমিটি, এটা 90 দিনের একটা মেয়াদ আছে। আমাদের একটা মূল ম্যান্ডেটটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, অর্থাৎ ট্রানজিশন টু এ স্মুথ ইলেকশন, যেটা গতবার আমরা দেখিনি। আপনারা দেখেছেন, আমরা অনেকেই কিন্তু গত নির্বাচনে বয়কট করেছি, কারণ আমরা মনে করেছি নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ ছিল না। আমাদের কাজের ক্ষেত্রে অনেক ভুল হতে পারে, সেটা আমরা চেষ্টা করব সংশোধন করতে। এবং আমরা যেটা চেষ্টা করছি অ্যাট দিস পয়েন্ট, অ্যাটলিস্ট এই 3 মাসের মধ্যে বাংলাদেশের মানুষকে অ্যাটলিস্ট ক্রিকেটের প্রতি যে আস্থাটা হারিয়ে গিয়েছিল, সেই আস্থাটা ফিরিয়ে নিয়ে আসা, ঠিক আছে, মাঠে আবার দর্শকদের আনার চেষ্টা করা। কমিটির মেয়াদ মাত্র 3 মাস, তাই বেশি কাজে হাত দিতে চায় না বর্তমান দায়িত্বপ্রাপ্তরা। প্রাধান্য দেয়া হচ্ছে 2-3টি বিষয়ে, বাড়তি নজর থাকছে ক্রিকেটারদের ওয়েলফেয়ারে। ফার্স্ট কয়েকটা মুভের মধ্যে আপনি দেখবেন যে আমরা প্লেয়ার্স ওয়েলফেয়ারটাকে ফোকাস করেছি বেশি, আর খেলা মাঠে নিয়ে আসা। বিসিবির ভিতরে একটা প্রপার ওয়েলফেয়ার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নাই। হ্যাঁ, সো এটা আমাদের ডেভেলপ করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচার উইল বি সব ফর অল প্লেয়ার্স। এখানের মধ্যে ফার্স্ট ক্লাস প্লেয়ার্স যারা বিভিন্ন সময় বাংলাদেশের জন্য খেলেছেন, এই টিম খেলেছেন, বিভিন্ন লেভেলে যারা খেলেছেন,
তাদের সকলকে কি ইনকর্পোরেট করা হবে, তারা যেন সহযোগিতা পান। বুলবুলের বোর্ডের বেশ কয়েকজন পরিচালক সরাসরি ক্রিকেটারদের বিরুদ্ধে অবস্থান নেন, দিয়েছেন নানা বিতর্কিত মন্তব্য। তবে বর্তমান কমিটির সদস্যদের দৃষ্টিভঙ্গি পুরোই আলাদা। অনেক বোর্ড মেম্বার্স তাদের নিজেদেরকে ক্রিকেট এবং ক্রিকেটের থেকে বেশি বড় মনে করেছেন। সো এই মাইন্ডসেটটা তার যাওয়া যাবে না। ক্রিকেটার্স আর মেইন স্টেক হোল্ডার্স। ক্রিকেটার আছে তো ক্রিকেট আছে, ক্রিকেটাররা যদি ভালো থাকে ক্রিকেট ভালো থাকবে। সো এই মাইন্ডসেটটা নিয়ে আমাদের আগাতে হবে, অ্যান্ড দে আর দ্য মেইন স্টার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে বাকি আর মাত্র 4 দিন। শেষ মুহূর্তে যতটুকু সম্ভব নিজেদের ঝালিয়ে নিচ্ছে ক্লাবগুলো। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য মাহমুদুল্লাহ রিয়াদের প্রাইম ব্যাংকের। এদিকে ডিপিএল এর প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুতি সেরে নিচ্ছে আরেক জায়ান্ট মোহামেডান। নানা ঝক্কি ঝামেলার পর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে পেশাদার ক্রিকেটারদের জন্য এটাই স্বস্তির খবর। তবে সময় যত ঘনিয়ে আসছে কিছু অস্বস্তির কথাও শোনা যাচ্ছে। তেমন প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা প্রশ্ন থেকে যায়। আবার পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের কারণে ডিপিএল এর অনেক ম্যাচ মিস করবেন জাতীয় দলের প্লেয়াররা। এসব মাথায় নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলগুলো। ডিপিএল এর দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই নিয়মিত অনুশীলনে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাহমুদুল্লাহ রিয়াদ, আজিজুল হাকিম তামিম, সাদাত হোসেন দীপু ও আলিস আল ইসলামরা আছেন দলে। শামীম পাটোয়ারি ও তানজিম সাকিবের মতো বর্তমান ন্যাশনাল টিমের খেলোয়াড়রাও আছেন। টেস্ট দলের বিবেচনায় না থাকায় এই দুজনকেও সব ম্যাচেই পাওয়ার কথা প্রাইম ব্যাংকের। প্রাইম ব্যাংক অনেক বড় দল, আমি চাবো আমার সর্বোচ্চটা দেওয়ার। এরপরও টিম যেটা চায় আমার কাছে। ক্রিকেট তো এখন অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং, ব্যাটিং সব কিছুই প্রয়োজন হয়। প্রতিযোগিতা যেখানে বেশি, আমার কাছে মনে হয় পারফর্ম করা ওইখানে আরও চ্যালেঞ্জিং হিসেবে কাজ করে। বা একটা প্লেয়ারের আসলে মেইন উদ্দেশ্য এমন হওয়া প্রয়োজন, প্রতিযোগিতামূলক সব প্রতিটা ক্ষেত্রেই। এই স্কোয়াড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের আশা দলটির। অনুশীলনে বেশ সিরিয়াস মোহামেডান স্পোর্টিং ক্লাবও। শিরোপার স্বপ্ন পূরণে এবারও বেশ ভালো দল গড়েছে তারা। এনামুল হক বিজয় ও নাইম শেখরা ডিপিএল এর নিয়মিত পারফর্মার। কারেন্ট ন্যাশনাল টিমের একাধিক ক্রিকেটার আছেন সাদা কালোদের শিবিরে। রিশাদ হোসেন, পারভেজ ইমন ও রিপন মণ্ডলরা টেস্ট টিমে না থাকায় পুরোটা সময়ই তাদের পাওয়ার আশা করছে জায়ান্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার পেশাদার ফুটবলকেও বিদায় জানাচ্ছেন লাল সবুজের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ফোর্টিস এফসির জার্সিতে বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন দেশের কিংবদন্তি এই ফুটবলার। ক্যারিয়ারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে না পারার আক্ষেপ রয়েছে মামুনুলের। তবে খেলোয়াড়ি ক্যারিয়ারকে বিদায় জানালেও কোচিংয়ে মনোযোগ দিতে চান তিনি। বয়সের ভারে একটা সময় শরীর আর সায় দেয় না, থাকে না আগের মতো গতি কিংবা ক্ষিপ্রতা। এটা প্রকৃতির নিয়ম, একটা সময় থামতে হয়। সেই নিয়ম মেনেই থামলেন লাল সবুজের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার মামুনুল ইসলাম। তার সঙ্গে দেশের ফুটবলের সমাপ্তি ঘটল একটা যুগের। বন্দরনগরী চট্টগ্রামের ছেলে মামুনুলের সিনিয়র ক্যারিয়ারের শুরুটা হয় ব্রাদার্স ইউনিয়নে। এরপর খেলেছেন দেশের শীর্ষ সারির অনেক ক্লাবে, যেখানে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন আবাহনীতে। ইন্ডিয়ান সুপার লিগে অ্যাথলেটিকো ডি কলকাতার হয়েও খেলার ডাক পেয়েছেন। যদিও ক্যারিয়ারের সায়ান্নে এসে ফর্টিস এফসি থেকে আনন্দ ঘন বিদায় পেলেন লাল সবুজের সাবেক অধিনায়ক। 6 লিগ শিরোপা, 6 ফেডারেশন কাপ সহ ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছেন মামুনুল ইসলাম। তবে সাফের শিরোপা জিততে না পারার আক্ষেপ সারা জীবন তাকে তাড়িয়ে বেড়াবে। আক্ষেপ একটা আছে, সাফ ফুটবল চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ। দেশের হয়ে 15 বছর খেলা, আপনারা ভালো জানেন ইটস নট ইজি। 6 বছর ক্যাপ্টেন্সি করা, দেশের থেকে যে সম্মানটুকু আশা করেছিলাম সে সম্মানটুকু লাস্ট বিদায়ের সময় পাই নাই, বাট ক্লাব দিচ্ছে। ফুটবলে মধুর স্মৃতিও আছে অনেক, বিশেষ করে এশিয়ান গেমসে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে গোল করানো বেশ উপভোগ করতেন মামুনুল। এশিয়ান গেমসে 28 বছরের বাংলাদেশের ফার্স্ট জয় আমার গোল, 35 বা 40 মিটার দূর থেকে। আবাহনীর হয়ে ক্লাব কাপ এশিয়ার বেস্ট গোল হওয়া 1 সপ্তাহের জন্য আমাদের বাংলাদেশের সমর্থকদের ভোটে, মানে এই জায়গাগুলি
আমার আমার খুশি হওয়ার জায়গা। মাঠের লড়াইকে বিদায় জানালেও ফুটবলকে আঁকড়ে ধরে ক্যারিয়ারের অবসর সময় কাটাতে চান মামুনুল ইসলাম। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়ে তুলতে চান নতুন ফুটবলার। সুযোগ সুবিধা পেলে আরও প্রতিভাবান ফুটবলার বাংলাদেশ থেকে আসবে বলে মনে করেন তিনি। গোল করানোটাই আমি সবচেয়ে বেশি আনন্দ বোধ করি। আমাদের স্পোর্টসে থাকতে হবে, স্পোর্টস আমাদের সবকিছু। মামুনুলের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফর্টিসেপসির পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন। অবসরের পরবর্তী সময়ে মামুনুলকে ফুটবল নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। রিটায়ারমেন্টের পর যদি কিছু একাডেমি যদি নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই আমাদের এই যে স্বপ্নের ফুটবল একসময় আমরা যে স্বপ্নটা ধারণ করি ওই ধারণের দিকে আমরা ইনশাআল্লাহ ধাবিত হব। বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের বুট জোড়া তুলে রাখবেন দেশের ফুটবলের সাবেক অধিনায়ক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পেশোয়ার জালমির হয়ে পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান গেলেন টাইগার পেসার নাহিদ রানা। ফাইনাল শেষে আগামী 3 মে দেশে ফেরার কথা রয়েছে এই পেসারের। প্রথম দফায় চলতি মাসের 14 তারিখ পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাকে আর এনওসি দেয়া হবে না। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করেই তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনাল খেলার জন্য এনওসি দেয়া হয়েছে, যার জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক। এবারের পিএসএলে 4 ম্যাচে 5.42 ইকোনমিতে 7 উইকেট নিয়েছেন নাহিদ। পেশোয়ার ফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। কাল লাহোরে দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে হায়দ্রাবাদ কিংসম্যান ও ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল ফাইনালে পেশোয়ারের মুখোমুখি হবে। পিএসএল শেষে দেশে এসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে যোগ দেবেন নাহিদ রানা। শনিবার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বেশ গুরুত্বের সঙ্গে দেখছে মেন ইন গ্রিন। স্পিন ও পেস 2 ধরনের উইকেটের প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান। ঢাকা ও সিলেট 2 ভেন্যুতেই ভালো ফলাফল চান কোচ সরফরাজ আহমেদ। পিএসএল এর মতো টেস্ট দলেও জ্বলে উঠবেন বাবর আজম, এমনটাই প্রত্যাশা তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ। একই দিন ঢাকায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পা রাখবে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে টেবিলের 5-এ আছে মেন ইন গ্রিন। 2 ম্যাচে 1 জয় ও 1 ম্যাচ হেরেছে শান মাসুদের দল। 2 টেস্ট খেলে এখন পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশের। 1 ড্রয়ে তারা আছে টেবিলের 8-এ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। টাইগারদের বিপক্ষে সিরিজ সামনে রেখে করাচিতে কন্ডিশনিং ক্যাম্প করছে তারা। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের হানিফ মোহাম্মদ হাই পারফরমেন্স সেন্টারে চলছে অনুশীলন। বাংলাদেশের উইকেট নিয়ে দ্বিধায় কোচ সরফরাজ আহমেদ, কারণ বরাবরই টাইগাররা তাদের শক্তির জায়গায় স্পিনে বেশ গুরুত্ব দিয়ে উইকেট তৈরি করে। তবে গত কয়েক সিরিজে দেখা গেছে ভিন্ন চিত্র, তাই 2 ধরনের উইকেটেই প্রস্তুতি নিয়ে আসছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশ সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2 ধরনের উইকেটেই প্রস্তুতি নিচ্ছি। স্পিন বা পেস যে ধরনের উইকেটই হোক না কেন, আশা করি আমাদের জন্য সেটা কোনো সমস্যা হবে না। আমরা আমাদের সেরাটা মাঠে দিতে চাই। পাকিস্তানকে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে পেয়েছেন কোচের দায়িত্ব। গত মার্চে অবসর নেয়া সরফরাজের কোচ হিসেবে নেই তেমন কোনো অভিজ্ঞতা, তবুও তার কাঁধে দায়িত্ব দেওয়ায় সমালোচনা হচ্ছে পিসিবির। তবে এসব বিষয় মাথায় নিতে চান না সরফরাজ। সব মনোযোগ আপাতত বাংলাদেশ সিরিজের দিকেই দিতে চান তিনি। আমার সাবেক সতীর্থরা আমাকে নিয়ে কি বলছে এসব নিয়ে পড়ে থাকলে আমি কাজ করতে পারবো না। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। আমার টিম ম্যানেজমেন্টে ওমর গুল, আসাদ শফিক, গ্র্যান্ড লুডেন ও আবদুল্লাহ সাদের মতো নাম আছে। আশা করছি আমি সফল হব। বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টেও রানে ফিরবেন বাবর আজম, এমনটাই আশা সরফরাজের। পেশোয়ার জালমির হয়ে সবশেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন বাবর। ঢাকা ও সিলেটেও এমন পারফরমেন্স চান কোচ। আগামী 8 মে ঢাকায় 2 দলের প্রথম টেস্ট, 16 মে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। পিএসজি বায়ার্ন মিউনিখের মতো গোল উৎসব হয়নি অ্যাটলেটিকো মাদ্রিদ আর্সেনাল ম্যাচে। মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে 2 দলের অতি সাবধানী ফুটবলে 1-1 সমতায় শেষ হয় দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ। 2টি গোলই হয়েছে পেনাল্টি থেকে। আর এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা 13 ম্যাচ অপরাজিত রয়েছে আর্সেনাল। মাদ্রিদে 2 জায়ান্টের লড়াই। আর্সেনাল চলতি মৌসুমে ইউসিএলে অপরাজিত, আর স্বাগতিক অ্যাটলেটিকোর সঙ্গে ছিল বার্সাকে হারিয়ে সেরা 4-এ জায়গা করে নেয়ার আত্মবিশ্বাস।
ফুটবল সমর্থকদের তখনও হয়তো আগের রাতে পিএসজি বায়ার্নের রোমাঞ্চে ভরা ম্যাচে রেশ কাটেনি, কিন্তু মাদ্রিদে হয়নি তেমন কিছু। প্রথমার্ধের পুরোটাই কেটেছে নিরুত্তাপ। দু দলের অতি সাবধানে ফুটবলে সুযোগও তৈরি হয় কম। ম্যাচের 14 মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা, তবে আলভারেজের শট ঠেকিয়ে দেন গানার গোলরক্ষক। 2 মিনিট পর সুযোগ আসে আর্সেনালের সামনে। এবার মার্টিন ওডেগার্ডের শট রুখে দেয় পিএসজি রক্ষণ। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ, তবে দু দলের জমাট রক্ষণের সামনে কেউই খুব একটা সুবিধা করতে পারছিল না। খেলার চিত্র বদলে যায় বিরতির ঠিক আগে। বক্সের ভেতর ইয়োকেরেসকে ফাউল করেন অ্যাথলেটিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। 44 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেস। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম সুইডিশ হিসেবে সেমিফাইনালে গোল করার কীর্তি করেন এই স্ট্রাইকার। লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে বদলায় ম্যাচের দৃশ্যপট। বেন হোয়াইটের হাতে বল লাগায় ফের পেনাল্টি। এবার পায় অ্যাথলেটিকো মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগান হুলিয়ান আলভারেজ। শক্ত শটে গোল করে সমতা ফেরান ম্যাচে। মাত্র 41 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে 25 গোল করলেন আলভারেজ। এই মাইলফলকে লিওনেল মেসিকে পেছনে ফেলে তিনি এখন দ্রুততম আর্জেন্টাইন। এরপর থেকে ম্যাচের চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা, কিন্তু পারেনি লিড নিতে। ম্যাচের 78 মিনিটে ডিবক্সে হাঙ্কোর চ্যালেঞ্জে আর্সেনালের এবেরিচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর আগের সিদ্ধান্ত বদলান তিনি, আর এতেই কিছুটা উত্তেজনা দেখা দেয়। সিদ্ধান্ত পছন্দ হয়নি আর্সেনাল বসের, সেটাও স্পষ্টভাবেই বুঝিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। দু দলের সামনেই থাকলো সুযোগ। দ্বিতীয় লেগে লন্ডনেই নির্ধারিত হবে কোন দল পাবে ফাইনালের টিকিট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শুরু হয়েছে 39তম জাতীয় স্নুকার প্রতিযোগিতা। ঢাকার বোট ক্লাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন। এবারের আসরে অংশ নিয়েছে দেশের 32টি ক্লাবের মোট 183 জন খেলোয়াড়। দেশে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করে স্নুকারকে আরও জনপ্রিয় করার কথা জানান ফেডারেশনটির কর্মকর্তারা। সেই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে স্কুল ও কলেজ ছাত্রদের মাঝে ব্যয়বহুল এই খেলাটি ছড়িয়ে দেওয়ার কথা জানান তারা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মাকসুম, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।